আসসালামু আলাইকুম। আমেরিকান সার্জিও গোর কার গোর খুঁজতে আসলেন বাংলাদেশে? আর ভারতীয়দেরই বা এত উল্লাস কেন? কেন এত উচ্ছ্বসিত? কয়েকটা কথা বলি। যার যার চরিত্রের সাথে যে দেশের আবহ, সংস্কৃতি, কালচার সমস্ত কিছুটা কিছু হলেও আংশিকভাবে মেলে, তাদেরকে সেই দেশে পাঠায়। বাংলাদেশে যদি রাষ্ট্রদূত পাঠাতে হয়, তারা তার একবারে ফুল লাইফ স্টুডেন্ট থেকে শেষ পর্যন্ত কোন কোন দেশে বা কোন সংস্কৃতির মধ্য দিয়ে কোন ধর্মের, খ্রিস্টান হলেই হবে না, কোন খ্রিস্টান, ইহুদি হলেই হবে না, কোন ইহুদি, ফ্যামিলিগত দিক দিয়ে মা বাবা কী করতেন, চারিদিক বৈশিষ্ট্য দেখে শুনে সেই সব দেশের অভ্যন্তরীণ কালচারের সাথে মিল রেখে তাদেরকে সেই দেশে পাঠায়। তো সার্জিও গোর থাকেন ভারতে। ভারতের অভ্যন্তরীণ পরিবেশ, বিশেষ করে খাওয়া দাওয়া, একেবারে শারীরিক আবহাওয়ার দিক থেকে শুরু করে সন্ধ্যার পরে রাতে কোথায় কি বার, মদ, নৃত্যের আসন, সমস্ত কিছু জেনে শুনেই ওই চরিত্রের লোকরাই ওই দেশে পাঠায়। তো বাংলাদেশে পাঠাইতে হলে চিন্তা করে মুসলিম ঘরানার সাথে কার আত্মিক কিছুটা হলেও সংযোগ আছে, এই সংস্কৃতির সাথে কি অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারবে। তো সার্জিও গোর ওই ধরনেরই একজন মানুষ, যেটা ভারতের পারিপার্শ্বিক সামাজিকভাবে উচ্চ স্তরের যে হিন্দুরা, তাদের যে চলন ফেরন, যে বার, যে লাঞ্চ, যে ডিনারের যেভাবে অভ্যস্ত, সে সেই অভ্যস্ত, ওই নিয়েই ফুর্তি আরতি করার জন্য সে অভ্যস্ত, এবং যা যা ভারতে সুবিধা পাওয়া যায় সেগুলোকে ভোগ করার জন্যই তাকে ভারতে পাঠানো হয়েছে। আমেরিকান ফোর্সের সাথে অনেকদিন ছিলাম, তাদের একেবারে সাথে ছিলাম, এমন একটা অ্যাপার্টমেন্টে ছিলাম যে তাদের সাথে খুব ক্লোজ হইতে হতো। তো বিশেষ করে আমেরিকানদের যে চারিত্রিক যে দিকগুলো উল্লেখ করার মতো, সেটা হলো সবচেয়ে ধনী দেশ, কিন্তু এরা সবচেয়ে লোভী, অত্যন্ত লোভী। যদি মনে থেকে থাকে দেখবেন এরা ফাও খাওয়ার জন্য, আমেরিকানরা অত্যন্ত ফাও পাইলে ওরা আর কিছু শোনে না, এবং ফাও খাওয়ার জন্য ওরা দেশীয় প্রভাবকে প্রয়োগ করে, যে আমরা আমেরিকান, কিন্তু আংরি, প্লিজ গিভ ড্রিঙ্ক, এগুলো খুব উস্তাদ। তবে আমি যেটা বলার জন্য এটা বললাম সেটা হলো, রাজনীতিতে কেউ কারোর বন্ধু হয় না। রাজনীতিতে যার যার গোপন ছুরি তার তার কোমরে গোজা থাকে, কিন্তু ব্যবহারের জন্য বন্ধুর আবেশে আদলে বা বন্ধু পরিচয় দিয়ে তাকে ব্যবহার করার চেষ্টা করে, কারণ তাদের তো লোকের দরকার। অনেকেই বলেন ট্রাম্পের খুব ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর, কিচ্ছু না এগুলা। তাকে দিয়ে কাজ করাবে, এবং একজন রাষ্ট্রপতি তাকে তো বন্ধু বলতেই হবে, না হলে ভারত যদি আবার মূল্যায়ন না করে। এই ধরনের কিছু কথা ব্রিফ করে বুঝাইয়ে ভারতকে এবং তাকে উৎসাহ দিয়ে পাছায় স্পিরিট দিয়ে ছেড়ে দেয়। এখন ভারতীয়দের উল্লাসের কারণ কয়েকটা দিক দেখি। প্রথমত, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে হয়তো সার্জিও গোর চাপ প্রয়োগ করবে বাংলাদেশের উপরে, কিন্তু মাতালদের জানা উচিত প্রথমেই যে আমেরিকানরা পিছনে থেকেই অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনাকে ভারতে পাঠাবার জন্য 100% কাজ করে গেছে। বাংলাদেশে খালি খালি এই আন্দোলনটা এভাবে হয়নি। অর্থাৎ শেষ পর্যন্ত আমেরিকা যেটা শেখ হাসিনার সাথে যে চুক্তির কথা বলছিল, শেখ হাসিনা সেটা ডিনাই করেছে, এবং সেটা রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আরও কতকগুলা জিনিস, বিশেষ করে দক্ষিণ অঞ্চলীয় ব্রিক্সের যে বা এই দক্ষিণ এশিয়ার যে ভৌগোলিক পরিস্থিতি, এখানে যে প্রভাব আমেরিকা খাটাতে চাচ্ছিল, শেখ হাসিনা তার বাইরে থেকে ভারত এবং রাশিয়াকে নিয়ে মুভ করানোর জন্যই তাদের দিদিকে তাদের ওই দেশে পাঠিয়ে দিয়েছে। এটা মাথায় রাখতে হবে। তারপরে গোর এসে হাসিনাকে পাঠানোর জন্য চাপ দেবে, নাকি হাসিনা যাতে আর না আসতে পারে আরেকটি আমলিক সংগঠনের ব্যাপারে তারা কথা বলবে, সেটা জানা যাবে গোর চলে যাওয়ার পরেই। 3 নাম্বার, ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হয়, সবচেয়ে সুবিধা বাংলাদেশের জন্য, আর সবচেয়ে বিপজ্জনক ভূমিকায় করবে ভারত। সব থেকে ভারত 1 বছরে ডক্টর ইউনূসের
যে কত ইউটার্ন সম্বন্ধে ধারণা হয়ে গেছে। যদিও সরকার আসার পরে ওভাবে সরাসরি না, তারপরও পাকিস্তান, তুরস্ক বা চীনের সাথে যে সম্পর্কটা দৃঢ় করবার জন্য, উন্নয়নের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা ভারত বুঝতে পারছে। এবং এইখানে যদি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হয়, তাহলে বাংলাদেশ সারা বিশ্বের ভিতরে একবার স্বর্ণের মুকুট মাথায় দিয়ে একজন সিংহাসনের রাষ্ট্রপতি দাঁড় করাবে এমন একজন ব্যক্তি যে পুরা বিশ্বকে হেলিয়ে নিয়ে বেড়াতে পারে, সেই একজন শক্তি। তবে এখানে একটু কথা আছে, বর্তমান রিপাবলিকানরা ক্ষমতায়, ডক্টর ইউনূস কিছুটা হলেও চাপে আছে, কিন্তু ট্রাম্পের হাতে আমেরিকানরা ক্ষমতায় দিয়ে যে কত বড় বিপদে আছে সেটা কিছুদিন পর পরই তাদের ওই ডেমোক্রেটদের নিয়ে যে রাষ্ট্রপতির ক্ষমতা হ্রাস, রাষ্ট্রপতির ইরানের যুদ্ধকে নিয়ে যে একক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কথা বলে, এটা দেখলেই বোঝা যায় ট্রাম্পের উপরে আমেরিকানরা কত বড় বিরক্ত হয়ে আছে। তো ট্রাম্পেরও 2বার রাষ্ট্রপতির সময় শেষ হয়ে যাবে, প্রথম বছর যাচ্ছে, আর 3 বছর পরে এক সময় শেষ হবে। এবং ট্রাম্প যা করে গেল, এতে রিপাবলিকানরা ক্ষমতায় আসতে বেশ পোর খেতে হবে, অনেকটা খড়কাঠি পোড়াইতে হবে। কিন্তু এরপরেই বিল ক্লিন্টনদের কংগ্রেস ডেমোক্রেসির যে দলটা, এটা ক্ষমতায় আসছে, এটা নিশ্চিত। এবং এটা যেই ক্ষমতায় আসুক না কেন, তাদের দলের বিল ক্লিন্টন বা হিলারি ক্লিন্টনের সেই দলের উপরে, রাষ্ট্রপতির উপরে অন্তত 25% প্রভাব থাকবে। এবং এই 5% প্রভাবে ডক্টর ইউনূস যদি বেঁচে থাকে সেই সময়কাল পর্যন্ত, তাহলে যে কি করে যাবেন ভবিষ্যতে, সেটা দেখার অপেক্ষায় থাকলাম আমরা। তৃতীয়ত, যে অপমানটা হয়েছে, আসলে কিছু কিছু অপমান মাথা গুজিয়ে সহ্য করার অভ্যাস আছে ভারতীয়দের। ভারতীয়রা সামনে যাই দেখাক, পিছনে কাপড় না থাকলেও লজ্জাবোধ করে না। দীনেশ ত্রিবেদী আসার 3 সপ্তাহ পরে তাকে ভ্যাকান্সি করে দেওয়া হয়েছে বা সুযোগ করে দেওয়া হয়েছে তাদের মনোনীত, তাদের দলের, তাদের একেবারে বাংলাদেশের সেরা খুঁটি চুপ্পুর সাথে তার পরিচয়পত্র পেশ করতে, বা তিনি যে রাষ্ট্রদূত হয়ে আসছেন সেই পরিচয়পত্রটি দিতে, যেটা অন্যান্য দেশ থেকে আসার সাথে সাথে ওই দিনই রাত্রি বা তার পরের দিন শেষ করে। দীনেশ ত্রিবেদীকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হয়েছে, তাও সুযোগ দেওয়া হয়নি। এই পর্যন্তই, আর কারোর সাথে সাক্ষাৎই পাননি। এই সার্জিও গোর আসার আগের দিন পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা তারা ডেকে তাদেরকে ব্রিফ করে দেওয়া হয়েছে যে আপনার আচরণবিধি এইটুকু হবে, কি কি এজেন্ডা নিয়ে তারা আলোচনা করবেন, এবং আপনার গতিবিধি, আপনার চলাফেরা, আপনার কথোপকথন, আপনার সার্জিও গোরের সাথে কথা বলার টাইমিং এইটুক হবে, এই বিষয়, এই এজেন্ডা নিয়ে আপনি কথা বলবেন। এর বাইরে কিন্তু হেলনি দুলনির কোনো সুযোগ নেই, অন্যথায় অন্যভাবে কিন্তু একেবারে অন্ধকারে চলে যাবেন। সেই থ্রেডটা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর কেউ দীনেশ ত্রিবেদীর সাথে কথা বলেনি। আমি ভিডিও করা পর্যন্ত ভারতের রাষ্ট্রদূত সার্জিও গোরের সাথেও তার দীনেশ ত্রিবেদীর কোনো মিটিং এখনও হয়নি। শুধু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তাদের সাথে কথোপকথন হয়েছে। যদিও এখানে পররাষ্ট্রমন্ত্রী অনেক কিছুই না স্বীকার করে গেছেন, কিন্তু এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে অন্যভাবে চাপ প্রয়োগ করা হয়েছে তার উপর। কিন্তু সেই চাপটা কি, বা চীনের সাথে আমাদের যে মায়ানমার হয়ে যে করিডোরের কথা হচ্ছিল, কিছুদিন আগে বলছিল খুব অল্প দিনের ভিতরেই এই সড়ক সংযোগ পথের কাজ শুরু হবে, সেইটা নাকি বগুড়াতে যে ড্রোন তৈরি হচ্ছে, তুরস্কের যে কারখানা সেইটা, নাকি চিটাগাঙ্গে চীনের অস্ত্র কারখানা তৈরি হচ্ছে সেইটা, কোন বিষয়ে যে কোনোভাবেই হোক, অথবা সামনে ব্রিক্স সম্মেলনে, এই সম্মেলনে বাংলাদেশের ভূমিকা নিয়ে কি হতে পারে, বা তারেক রহমানকে ব্রিক্সের অনারেবল গেস্ট হিসাবে ইনভাইট করেছে অলরেডি, বা তারা বারবার বলছে যে ভারত অপেক্ষায় আছে তারেক রহমানকে স্বাগত জানাবার জন্য। কিন্তু
এখানে কথা আছে, স্পষ্ট করে বলতে হবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ভারত যাবে তখন কি অন্যান্য মেহমানদের সাথে পাঁচ ওই যে শেখ হাসিনা ঘাসের উপর দিয়ে কার্পেট রেখে ঘাসের উপর দিয়ে দৌড়াচ্ছিল, অনেকেরই মনে থাকার কথা। কোনো এক মিটিংয়ে গিয়েছিলেন তিনি, তাদের শেখ হাসিনা সেখানে নিজে ভলেন্টিয়ার হয়ে গিয়েছিলেন যে সেখানে মোদি এবং আন্তর্জাতিক ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকান বা যারা রাশিয়ানরা যারা আছে তাদের সাথে যেন শেখ হাসিনাকে একটু পরিচয় করে দেওয়া হয়, এবং বাংলাদেশের যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে রাষ্ট্রপ্রধান হিসাবে শেখ হাসিনা যে ভালো একজন রাষ্ট্রশাসক সেই হিসাবে যেন মোদি একটু প্রশংসা করে। এই কথা বলা পরিচিত হবার জন্য তিনি মূল ভিআইপি যে কার্পেটগুলো দিয়ে হেঁটে যাচ্ছিল, তিনি সোজা ঘাসের পাড় দিয়ে প্রায় দৌড়ে গিয়ে মোদির কাছে যাচ্ছিলেন, তারপরেও পৌঁছাতে পারেননি, দুইজন আগেই তাকে ব্রেক করে দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন তারেক রহমান, তাকে এয়ারপোর্টে কে রিসিপশন করবেন? ওই অমিত শাহ, জয়শঙ্কর, না অন্য কেউ? না, অন্য কেউ হলে হবে না। প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লির এয়ারপোর্টে যাবেন এবং নরেন্দ্র মোদী সেখানে দাঁড়িয়ে থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিসিপশন করবেন। রিসিভ করে নিয়ে একই গাড়িতে তারা দুইজন বসে ওই সেই ব্রিক্সের সম্মেলনেই হোক অথবা তাদের গেস্ট হাউস বা বাংলাদেশের সার্কিট হাউস মতো যেখানে ভিআইপি রাষ্ট্রপতিরা থাকবেন সেই লেভেলে তাকে থাকার জায়গার ব্যবস্থা করে দিতে হবে। এবং বাংলাদেশের যে কুকুরগুলা ভারতে রয়ে গেছে, এই কুকুররা যেন কোনোভাবেই তার থেকে 500 মিটারের ভিতরে ভিড়তে না পারে। তাকে কোনো অপমানজনক স্লোগান দেওয়া, তার সামনে আমলিগ নিয়ে কোনো প্রসঙ্গ টেনে আনা, কারণ ভারতে থাকা আমলিগের কুকুরগুলো এগুলো করাটা খুব স্বাভাবিক, তাদের আচরণ ঘেউ ঘেউ করা ছাড়া আর কোনো কিছু নেই। এই জায়গাগুলো স্পষ্ট করে তাদের গদি মিডিয়ার মাধ্যমেই সাধারণ বাংলাদেশিদেরকে জানিয়ে দিতে হবে। তারপরে তারেক রহমান যাবেন কি যাবেন না, তারেক রহমান কোন পজিশন নিয়ে যাবেন সেটা চূড়ান্ত জানাবে বাংলাদেশ, তার আগে নয়। অতএব তার যে প্রোটোকল সেটা ভারতের প্রধানমন্ত্রীর সমন্বয় রেখে তারপরে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কিন্তু এইখানে সার্জিও গোর ওই ভারতের নয়াদিল্লিতে বসে অমিত শাহের সাথে গরুর মুতির সাথে মদ খাইলো, নাকি শুয়োরের গোশের সাথে ড্রিঙ্ক করছে বসে বসে, সে সেখানে যাই করুক না কেন, বাংলাদেশের উপরে রাজনৈতিকভাবে কোনো চাপ প্রয়োগ করতে দেওয়া হবে না। সোজা কথা, তিনি আসছেন ভিআইপি, তিনি ভারতের রাষ্ট্রদূত, সেই সাথে দক্ষিণ এশিয়া বিষয়ক ট্রাম্পের বিশেষ সহযোগী বা ট্রাম্পের বিশেষ দূত হিসাবে কাজ করছেন, তিনি সেইভাবেই কাজ করবেন। এখন তিনি যদি চেষ্টা করেন, ভারত যে চোখে বাংলাদেশকে দেখে, আমি বলছি রিপিট, ভারত যেসব চোখে বাংলাদেশকে দেখে, একটা নিচুতলার দেশ, গরিব দেশ, মূর্খর দেশ, অশিক্ষিত দেশ, দরিদ্র দেশ, ছোট বর্ণ জাতের দেশ, বিভিন্নভাবে ভারত যেভাবে কটাক্ষ করে থাকে, ঠিক সেই দৃষ্টিতে যদি আমেরিকাও বাংলাদেশকে দেখতে চায়, সেটা হবে আমেরিকার মস্ত বড় একটা ভুল। আমেরিকার এই ভুল শোধরানোর জন্যই আজকে তাদের সাথে স্পষ্ট চোখে চোখ রেখেই কথা বলা হবে যে বাংলাদেশে আসবেন, বাংলাদেশ যে একটি রাষ্ট্র, ভারতের অঙ্গরাষ্ট্র না, ভারতের অঙ্গরাজ্য না, যে ভারত থেকে শিখে পড়ে বুঝে তাদের তদবির নিয়ে এসে সেইভাবে ট্রিট করবেন বাংলাদেশের রাজনীতিতে প্রভাব খাটানোর, সেটা বাংলাদেশিরা মেনে নেবে না, বাংলাদেশের মানুষ সেটা মাথা পেতে সহ্য করবে না। অতএব একটি সার্বভৌমত্ব শক্তিশালী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে আগে মূল্যায়ন করতে হবে আমেরিকানকে এবং ভারতকে, তারপরে বাংলাদেশকে নিয়ে কোন ধরনের সিদ্ধান্ত নিতে চাই, বাংলাদেশের কাছে তারা কী চাই, বাংলাদেশকে তারা কী দেবে। তার আগে দেখেন গত সপ্তাহে বা 10 দিন হলো আর একটা আইন পাশ করেছে বাংলাদেশের বিরুদ্ধে, শ্রমিকদের জোরপূর্বক বলপূর্বক কাজের নিয়ে। এটা একেবারে সম্পূর্ণ ভুয়া মিথ্যা, মানে আরেকটি চাপ দেওয়ার, এগুলো হচ্ছে চাপে রাখার কৌশল। এই চাপগুলো থেকে বাংলাদেশ বের হওয়ার পথে প্রায় এগিয়ে এসেছে, আর অল্প একটু দূরত্ব বজায় আছে,
সেটা ইমিডিয়েটলি পরিষ্কার হয়ে যাবে যখন সার্জিও ঘোর যে উদ্দেশ্য নিয়ে এসেছে এবং দীনেশ ত্রিবেদী আসার পরে তাকে যে চেয়ারে বসিয়ে রেখে বলা হয়েছে বাবু ওইখানে বসে তুমি ঘুমাও, তোমার এদেশে আর কোনো কাজ নেই, ভূমিকা নেই, সেইটা বোঝার পরে দীনেশ ত্রিবেদীও আস্তে আস্তে অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবং তারা বারবার বলছে তারেক রহমান এর জন্য তারা অপেক্ষায় আছে কখন তিনি ভারতে যাবেন। তো এই অপেক্ষা কেন শুরু হলো, এত তোড়জোড়, এত গর্জন, এত দ্রুত কেন প্রায় শেষ প্রান্তে এসে এখন হাহাকারের রূপ নিচ্ছে, দীর্ঘশ্বাসের রূপ নিচ্ছে। শুভেন্দুর সেই গরু তাড়ানো আর বাংলাদেশিদের তাড়ানো সমানভাবে শুরু হয়েছিল, যেভাবে গরু তারা তাড়াচ্ছিল সেইভাবে তারা বাংলাদেশি বলে তাদের নিজের দেশের অধিবাসীদেরকে তাড়াচ্ছিল, নিজের দেশের নাগরিকদেরকে তারা বাংলাদেশে তাড়াচ্ছিল। সেই তাড়ানোটা কোথায় গেল? ওয়েট অ্যান্ড সি, খুব দ্রুতই এইসব মোহভঙ্গ, স্বপ্নভঙ্গ হবে ভারতের। ভারতের অতি উৎসাহ হবার কোনো কারণ নেই। সার্জিও ঘোর এমন কোনো কিছু না বাংলাদেশের সাধারণ আমাদের দৃষ্টিতে যে তিনি আমাদের একেবারে শ্রেষ্ঠ ধর্ম প্রচারক হয়ে আসছেন, এমন কোনো কিছু না যে তিনি একবার চূড়ান্ত চাবুক নিয়ে আসছেন। ট্রাম্পের বন্ধু ছিলেন নির্বাচনের সময়, যে স্টারলিংক নাকি একটা বাংলাদেশেও সেটা আসার কথা, সবচেয়ে বাংলা পৃথিবীর ধনী ব্যক্তি, খুব বন্ধু ছিলেন, তার ছেলে নিয়ে দেখাচ্ছিল ট্রাম্পের পাশে দাঁড়ানো, এই সেই বহুত কিছু দেখাচ্ছিল। পরে সেই বন্ধুত্ব এমন পর্যায়ে পৌঁছালো যে সে নিজেই ট্রাম্পের বিরুদ্ধে একটি রাজনৈতিক সংগঠন তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। তো এই রাজনৈতিক বন্ধুত্ব সম্পর্কটা এই জায়গায়, সার্জিওর যে বন্ধুত্ব সম্পর্কটা, আমেরিকানদের চরিত্র যতটুকু আমি জেনে এসেছি, ওরা যে কাউকে যে একজন গুলি করবে তাকে ওরা ফ্রেন্ডসই বলে। ওই সেই ফ্রেন্ডসে মোদি বলতেছিল ফ্রেন্ডস ফ্রেন্ডস ফ্রেন্ডস, ওই ওখান থেকে শিখছে ফ্রেন্ডস। আমেরিকানরা সবাইটাই ফ্রেন্ডসই বলে। তো ওই ফ্রেন্ডস সেই ফ্রেন্ডস না, ওটা রাজনৈতিক ফ্রেন্ডস। এবং সার্জিও ঘোর যদি বেশি ভারতীয়দের হয়ে দালালি করতে আসে, অপমানিত যেন না হয়ে ফিরে যায়। বাঙালিরা কিন্তু জুতা স্যান্ডেল মারার ব্যাপারে খুব উস্তাদ। পরে দেখা যাবে যে পোস্টারে সার্জিও ঘোরের ছবি, আর বাঙালিরা ওই যে ওভার ব্রিজ বানাইছে যেটা ঢাকাতে, ওইগুলোর পিলারের সাথে ছবি টানাইয়ে জুতা স্যান্ডেল মারা শুরু করে দিয়েছে। এ থেকে ভারত যেন শিক্ষা গ্রহণ না করে। আর গদি মিডিয়ারা যাইয়ে কথা বলতে দেন যে চেয়ারেতে পাশা উঠে হুমড়ে খেয়ে পড়তে যাচ্ছে ক্যামেরার উপরে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। দিচ্ছা। আসসালামু আলাইকুম।